বুলেটের কাছে গোপনে থাকা ক্যামেরার প্রতিটি ফুটেজেই গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন শঙ্করবাবু এবং তার দক্ষ টিম। অভিজ্ঞতার জোরেই উনি আগেই আন্দাজ করেছিলেন এই ধরনের চক্র সহজে কাউকে বিশ্বাস করে ডিল মেনে নেবে না। তাই তিনি বুলেটকে আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন নাটকটা যেন আরও খানিকটা চালিয়ে যেতে হয়। শঙ্করবাবুর ধারণা ছিল যদি ডিলটা সফল হয় তাহলে আরও অনেক অমূল্য তথ্য পাওয়া যাবে। সেই আশাতেই তিনি বুলেটকে সাহস জুগিয়েছিলেন। যখন বুলেট ওই মহিলার নাম ও ঠিকানা দিয়েছিল সেদিন থেকেই তাকে চারিদিক থেকে ট্র্যাক করা শুরু হয়েছিল। ধুরন্ধর মহিলা সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল প্রথম থেকেই। সমাজসেবার নামে একটি সংস্থা খুলে বসেছে বটে, মেয়েদের নিয়ে কাজটাজ করছে, দেখতে যেন মানবিক ও মহৎ কাজ, কিন্তু আড়ালে চলছিল ভয়ঙ্কর ব্যবসা। তলে তলে দেহ ব্যবসার জাল বিস্তার করেছে সে। তবে এই কেসে তার কতখানি ভূমিকা আছে সেটাই খুঁজতে গিয়ে এসটিএফ আরও চমকপ্রদ তথ্যের খোঁজ পায়। আর এই তথ্য হাতে আসতেই মিস্টার বক্সি ও শশাঙ্ক বাবুর মাথা ঘুরে যায়। দেখা যায় মহিলার সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর গোপন যোগাযোগ রয়েছে। বুলেটের সাথে কথা বলেই শঙ্করবাবু বুঝেছিলেন এই ধান্দাবাজদের ফাঁদে ফেলা সহজ নয়। তাই তিনি বুলেটকে একা না পাঠিয়ে গোপনে একটি শক্তিশালী টিমও পাঠিয়ে দিয়েছিলেন। নির্দেশও দিয়েছিলেন বিপদের সামান্য আঁচ পেলেই যেন সিগন্যাল পাঠানো হয়। কিন্তু ঘটনাটা ঘটল দ্রুতই। হঠাৎ এসটিএফের সদস্যরা তড়িঘড়ি করে ঘরের ভেতর প্রবেশ করল। এত অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটেছিল যে পল্লবী আর তার সঙ্গে থাকা ব্যক্তি কিছুই বুঝে উঠতে পারল না। যদিও সেই মুহূর্তে বুলেটের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি, কিন্তু অভিজ্ঞ বুলেট ঠিক সঠিক সময়ে কোনো প্রচণ্ড আঘাত মারে তার পেটের কাছে। যন্ত্রণায় কুঁকড়ে ওঠে লোকটি, আর সেই সুযোগে বুলেট ঝটকা মেরে বন্দুকটা কেড়ে নেয়। হতবম্ব পল্লবী আর তার সঙ্গী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে এসটিএফের সদস্যরা দুজনকে গ্রেপ্তার করে, তাদের ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে নেয়। এরপর দুজনকে সোফায় বসিয়ে দেওয়া হয়। এসটিএফ সদস্যরা ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে খুঁজতে শুরু করে। ধরা পড়া পল্লবীর চোখে তখন ভয় ও লজ্জায় স্থির হয়ে আছে, তবু তার দৃষ্টি বারবার ঘুরে আসছে বুলেটের দিকে। সেই দৃষ্টি ছিল যেন তীর্যক, কুটিল মিশ্রিত তীক্ষ্ণ চাহনি। বুলেট কিন্তু কম যায় না, টেড়া করে তাকায় আর ফিক ফিক করে মিষ্টি হাসি দেয়। মনে মনে সে ভাবে, শালা এমন করে তাকাচ্ছে যেন ভস্য করে দেবে। আহা কি সুন্দরী! যদি এমন একজন প্রেমিকা থাকতো তবে তো বাড়ি থেকে কোথাও বেরোতে যেতাম না, সারাক্ষণ পাশে বসে গল্প করতাম। কিন্তু এই ভাবনার সাথে মিশে যায় তার রাগ। মুহূর্তের মধ্যে তার মুখ লাল হয়ে ওঠে। মনে হয় এই লোকটাকে মাথা ঠুকে একেবারে সব সত্যি বের করে নেবে, কারণ কিছুক্ষণ আগেই তো সেই লোক বন্দুক ঠেকিয়েছিল তার মাথায়। সেই ভয়ঙ্কর মুহূর্তে বুলেটের মনে হচ্ছিল, এই রে, এর আগে 3টে গুলি বুকে খেয়ে বেঁচে গেছি, এবার যদি উল্টো পাল্টা হয় সোজা মায়ের ভোগে চলে যাব। হে ভগবান বাঁচাও! না না, এখন একমাত্র আমার গুরু শঙ্করবাবুই আমাকে বাঁচাতে পারে। এমন সময় যেন অলৌকিকভাবে দরজা ভেঙে ঢুকে পড়ে শঙ্করবাবুর দূতেরা। তাই মনে মনে গুরু শঙ্করবাবুর উদ্দেশ্যে কৃতজ্ঞতায় মাথা নত করে ধন্যবাদ জানিয়েছিল বুলেট। মন তখন বলতে থাকে, যে মানুষ গুলি খেয়ে হজম করতে পারে তার জীবনে নিশ্চয়ই কোনো এক অজানা পুণ্য আছে। আর এই চাপা টানাপোড়েনের মাঝেই বুলেটের মন ছুটে যায় শৈশবের দিকে, সেই দিনগুলোর স্মৃতিতে। এদিকে তল্লাশি চালাতে চালাতে এসটিএফের সদস্যরা ঘর থেকে উদ্ধার করে একটি বন্দুক, কয়েক ভরি সোনার গহনা, কয়েক লক্ষ টাকা, একাধিক মেয়ের ছবি আর একটি রহস্যজনক নোটবুক। শঙ্করবাবু আগেই জানতেন এদের প্রকাশ্যে সবার সামনে ধরে নিয়ে আসা মানে লোকের চোখে ধরা পড়া।
আর সেই সঙ্গে খবরও ছড়িয়ে পড়া। তাই তিনি আপাতত সিদ্ধান্ত নিলেন রাত অবধি অপেক্ষা করা হবে। গভীর রাত হলে সঠিক সময় নিঃশব্দে ওদের তুলে আনা হবে এসটিএফের আস্তানায়। স্বর্ণালী চুপচাপ দাঁড়িয়েছিল ঘরের এক কোণে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কিছুক্ষণ আগেই সে লোকটির পকেটে ফোনটা গোপনে রেখে দিয়েছে, কিন্তু খবরটা কি ঠিকভাবে পৌঁছাতে পেরেছে? মাথার ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। যদি আবার ওরা ওকে মেরে ফেলে, যদি এরা কিছু ভয়ঙ্কর করে ফেলে, এইসব ভেবেই স্বর্ণালীর চোখ ভিজে উঠল। অঝরে কান্না গড়িয়ে পড়ল গাল বেয়ে। মাথার ভেতর ধকধক করছে, শরীরেও কেমন ব্যথা, মনে হচ্ছে জ্বর এসেছে। ভয় আর আতঙ্কে শরীরটা থরথর করে কাঁপছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ ধপ করে মেঝেতে বসে পড়ল, মাথাটা নিচু করে হাঁটুর ওপর রাখল। কেবল একটা ভাবনা মাথাতে আসছে লোকটির। অনেকক্ষণ হলো জ্ঞান ফেরেনি, তাহলে কি মারা গেল? তবে সেই ফোন রাখার সময় শরীরের ওঠা নামা সামনে থেকে দেখার চেষ্টা করেছে, তখন তো মরে গেছে বলে মনে হয়নি। সে আবার ভাবল একবার গিয়ে দেখবে কি। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ। একটা গার্ড ঘরের তালা খোলা দেখতে পেয়ে সন্দেহে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। চোখের পলকে বন্দুক বের করে তার দিকে তাক করে ধরল। স্বর্ণালীর বুকের ভেতর হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। আতঙ্কে তার ঠোঁট দুটো শুধু কাঁপছিল। গার্ডের চোখ ঘুরে গেল ঘরের অন্যদিকে। সেখানে আহত অবস্থায় পড়ে থাকা লোকটার মুখে সে জলের ছিটে দিতে লাগলো। ধীরে ধীরে লোকটি জ্ঞান ফিরে পেল, কিন্তু জ্ঞান ফিরতেই তার মুখের ভঙ্গি বদলে গেল। চোখে মুখে হিংস্রতা ছড়িয়ে পড়ল। টলতে টলতেই সে স্বর্ণালীর পাশে এসে বসল, গলাটা ফাটিয়ে গালি দিয়ে উঠল। কিরে শালি, হারামির বাচ্চা, কি ভেবেছিস এখান থেকে পালিয়ে যাবি? হ্যাঁ, আজকে তোকে রেপ করেই ছাড়বো, তারপর গুলি করে মারবো। রাগের চোটে কথাগুলো বলে সে একটা জোরালো থাপ্পড় কষিয়ে দিল স্বর্ণালীর গালে। স্বর্ণালী হকচকিয়ে গেল। মুখে ব্যথা, চোখে জল, শরীর কাঁপছে, তবু প্রতিরোধ করার শক্তি নেই। মনে মনে একটাই কথা ভাবল সে, যে একটু আগে মরে গেছে ভেবে সে চিন্তা করছিল সে এখন ওকেই মারছে। তবে সেও অপেক্ষা থাকবে, সুযোগ পেলেই এই সব মারের বদলা নেবে। ঠিক তখনই ছুটে এলো পাশের লোকটি, চিৎকার করে বলল, জানিস তো এই মাগির না বড্ড দিমাগ হয়েছে, বড্ড। বসকে বলে জয় করতে হবে, নাহলে আমাদের বিপদ হবে। তাই এখন মাথা গরম করে কিচ্ছু হবে না, চল চল এখান থেকে। লোকটাকে শান্ত করে টেনে তুলল সে। দুজন মিলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে অবশ্য দরজাটা তালা দিল শক্ত করে। দুজন চলে যেতেই স্বর্ণালীর বুকের ভেতর একটা নতুন ভয়ের শীতল হাত নেমে এলো। চারপাশটা নিস্তব্ধ, তবু মনে হচ্ছে অন্ধকারের ভেতরে অজস্র চোখ তাকে তাকিয়ে দেখছে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটাই করেছে। সে ভালো করেই জানে রাজ নিশ্চয়ই টিম নিয়ে আসবে। সে জানে এই লড়াই সে একা করছে না। রাজের ওপর ভরসা করেই এত বড় ঝুঁকি নিয়েছে সে। রাজকে ভালোবাসার কথা বহুবার সে বলেছে, অথচ রাজ প্রায়ই রেগে যেত, কতবার ব্লক করেছে, আবার কয়েকদিন পর নিজেই আনব্লক করেছে। কখনো স্বর্ণালীকে ভালো করে বুঝিয়েছে, কখনো কখনো আবার নির্লিপ্ত থেকেছে। রাজ যখন কোমলভাবে কথা বলতো, স্বর্ণালীর মনে হতো হয়তো রাজও তাকে ভালোবাসে, পছন্দ করে। তবু বেশ কয়েক বছর হলো তাদের মধ্যে আর সেইভাবে কথা হয়নি। অভিমানে স্বর্ণালী নিজে থেকেও আর বেশি যোগাযোগ করেনি। এই সময়ের মধ্যে অনেক ছেলেই প্রপোজ করেছে স্বর্ণালীকে, কিন্তু সে কখনো কাউকে প্রশ্রয় দেয়নি। তার মনের গভীরে রাজের জন্যই একটা জায়গা খালি ছিল। যেদিন রাজ পুলিশের চাকরি পেল, সেদিন স্বর্ণালীর মনে গোপনে অদ্ভুত এক আনন্দ জেগেছিল। সে নিজেও তো স্বপ্ন দেখত একদিন পুলিশ হবে,
কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না তা খুব ভালোভাবেই জানে। তবু যেদিন রাজ ওকে বলল দেখা করতে, সেদিন রাতে স্বর্ণালীর এক ফোঁটা ঘুম আসেনি। মনে মনে ভেবেছে রাজ কি তবে প্রপোজ করবে, নাকি এমন কিছু বলবে যা তার জীবনটাই বদলে দেবে। হঠাৎ মাথার ভেতর ঘোর লাগতে শুরু করলো স্বর্ণালীর। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, শরীর ঢলে পড়ল পাশে। আর কিছু বোঝার আগেই সে অজ্ঞান হয়ে গেল। রাজ গাড়ির ভেতর বসেই নিজের ফোনে স্ক্রিনে চোখ রাখল। সেখানে একটি লোকেশন শেয়ার করা ছিল, যা তাদের আইটি টিম কিছুক্ষণ আগেই পাঠিয়েছে। মানচিত্রে একটি লাল বিন্দু দপদপ করে জ্বলছে, যেন জীবন্ত হয়ে পথ নির্দেশ করছে। বিন্দুটি যে জায়গায় থেমে আছে সেটাই আজকের মিশনের কেন্দ্রবিন্দু। ওই অঞ্চলে আগেই একটি টিম পৌঁছে গেছে, তবে রাজ তাদের নির্দেশ দিয়েছিল যেন তারা সরাসরি জায়গাটায় না গিয়ে অন্তত 1 কিলোমিটার দূরে থেমে অপেক্ষা করে। সরাসরি কাছে গেলে ঝুঁকি অনেক। রাজ জানে সামান্য অসাবধানতাই গোটা অপারেশনকে নষ্ট করে দিতে পারে। তার হাতে আগে থেকেই পৌঁছে গিয়েছে সেই অঞ্চলের বিস্তারিত তথ্য, সেখানে তোলা কিছু ছবি, ছোট ছোট বর্ণনা সবই খুঁটিয়ে পড়েছে রাজ। জায়গাটা একটি পুরনো কোল্ড স্টোরেজ, বহু বছর আগে যেটি বন্ধ হয়ে যায়। এখন সেটি জনমানবহীন, চারিদিক জঙ্গলে ঢাকা। পরিত্যক্ত এই বিল্ডিংটাই এখন অপরাধীদের আখড়া। গাড়িতে বসেই রাজ একটি পূর্ণাঙ্গ অপারেশন ম্যাপ তৈরি করে নিয়েছে। কতজন লোক ভেতরে আছে তার নির্দিষ্টভাবে জানা নেই, তাই সঠিক কৌশল না নিলে বিপদ ঘনিয়ে আসতে পারে। একাধিক টিমে ভাগ হয়ে পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে হবে। এইসব ভাবতে ভাবতেই রাজ পৌঁছে গেল আগে থেকে দাঁড়িয়ে থাকা টিমের কাছে। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ঠিক 7টা। অন্ধকার নেমে আসছে, তবে গাড়ির বিশাল হেডলাইট চারপাশ আলোকিত করে রেখেছে। সেই আলোতেই রাজ সকলকে নিয়ে বসল অপারেশনের শেষ মুহূর্তে প্ল্যানিংয়ে। রাজ সকলকে বোঝাতে লাগলো, আমাদের মূল লক্ষ্য হলো মেয়েগুলোকে সুরক্ষিতভাবে উদ্ধার করা, আর উদ্ধার হওয়ার পরই একটি আলাদা টিম তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। এখানে কোনো রকম ভুলের কিন্তু জায়গা নেই। আমরা যদি ব্যর্থ হই তাহলে বহু নিরপরাধ প্রাণ বিপন্ন হয়ে পড়বে। রাজের সাথে মোট 10 জনের একটি টিম এসেছে। তাদের মধ্যে একটি মেডিকেল টিমও রাখা হয়েছে, যাতে কোনো মেয়ে অসুস্থ থাকলে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। আগে থেকেই ছিল আরও 8 জন সদস্য। সর্বমোট 18 জনের মধ্যে মূল অপারেশনের জন্য 16 জন অভিজ্ঞ সদস্য রাখা হয়েছে। তারা 4 জন করে 2 দলে ভাগ হবে। একটি দল মেয়েদের উদ্ধারের কাজ করবে, তাদের প্রোটেকশন দেবে এবং দ্রুত বের করে আনবে। আরেকটি দল ব্যাকআপ হিসেবে চারপাশ ঘিরে রাখবে, যাতে ভেতরে থাকা কোনো অপরাধী পালাতে না পারে। আর 2টো টিমের যারা মেন অপারেশনে যাবে তারা একটি টিমের নেতৃত্ব নেবে রাজ নিজে, আরেকটি টিমে নেতৃত্ব দেবে অভিজ্ঞ আরেক অফিসার। সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরে নিল। বন্দুকের সাথে লাগানো হলো সাইলেন্সার, যাতে শব্দ কম হয় এবং অন্ধকারে শত্রুরা যেন টের না পায়। 2টো টিম ধীরে ধীরে এগিয়ে চলল পুরনো বিল্ডিংয়ের দিকে। তারা সকলেই এই কাজে বহু বছরের অভিজ্ঞ। চোখে মুখে উত্তেজনা আর অজানা মিশনের জন্য রোমাঞ্চ। অভিযান অনেক দিনের পরিকল্পনা, আজ সেই বাস্তবায়নের দিন। তাই প্রত্যেকেই সতর্ক। চারপাশে জঙ্গল এত ঘন যে সামান্য শব্দ হলেই শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। তাই প্রতিটি পা অত্যন্ত সাবধানে ফেলতে হচ্ছে। সকলের চোখে তখন নাইট ভিশন চশমা, যার ফলে অন্ধকার ভেদ করে সব স্পষ্ট দেখা যাচ্ছে। রাজের বুকের ভেতরেও এক ধরনের অজানা আতঙ্ক কাজ করছে, তবে সে জানে ভয় পেলে চলবে না, মনকে শক্ত করতে হবে। এটাই একমাত্র উপায়। পুরনো কোল্ড স্টোরেজের মেইন গেট বিশাল বড় আর চারপাশে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। সামনের দিক দিয়ে ঢোকা সম্ভব নয়, তাই দল দুটো
এদিক ওদিক ঘুরে পেছনের দিকে চলে এলো। অনেকটা যাওয়ার পর দড়ির সাহায্যে একে একে ভেতরে প্রবেশ করলো সবাই। ভেতরে ঢুকেই পরিষ্কার বোঝা গেল জায়গার অবস্থা। এক কোণে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, চারিদিকে কিছু বন্দুকধারী বসে আছে, নিশ্চিন্তভাবে গল্প করছে। এরা সবাই ভাড়া করা গুন্ডা, বাইরের লোক। ভোটের আগে আসে, ভোট মিটলে উধাও হয়ে যায়, কাজের বিনিময়ে মোটা টাকা পায়। মেয়েদের কোথা থেকে আনা হয় বা কোথায় পাঠানো হয় তারা কিছুই জানে না, তাদের শুধু কাজ আর টাকা। এরা এমন লোক যাদের পরিবারও আছে, ঘরে স্ত্রী সন্তানও আছে, কিন্তু বাড়িতে কখনো বলে না তারা কি কাজ করে। অনেকদিন বাড়ি না গেলে বউয়ের সাথে কথা না বলতে পেরে মন খারাপ হয় বটে, তবে মেয়েগুলোর গন্ধ পেলে এরা হিংস্র জন্তুর মতো হয়ে ওঠে। সুযোগ পেলে একেবারে বাঘের মতো ছিঁড়ে খেয়ে ফেলত ওরা। বাঘ বাঘ কিন্তু অতি ভয়ঙ্কর। তাও বাঘকে বশে আনা সম্ভব, খেলা দেখানো সম্ভব। যেমন ওষুধ দিয়ে সার্কাসে আনা হয়, উত্তেজনা বাড়লে এদের বাজারি মেয়েদের কাছে নিয়ে যাওয়া হয়। বিলাসবহুল হোটেল, মদ, মাংস আর রাত নামলেই শরীরের নোংরা খিদে মেটানো। আর এরা হিংস্রের মতো মেয়েগুলোর শরীরে নিজেদের পুরুষত্ব খেলাতে মেতে ওঠে। ওদের কাছে আসা মেয়েগুলোকে সেই রাতে ছিঁড়ে খাওয়া হয় যেন পশুর থাবায় পড়েছে। হঠাৎ করে এক গার্ডের বুকে গুলি এসে বিঁধল। চিৎকার করার আগেই আরেকটা গুলি এসে লাগলো অন্যের গায়ে। একে একে কয়েকজন গুন্ডা গুলি খেয়ে পড়ে গেল। শুধু ক্ষীণ কুক শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল তারা। বাইরের দল কাজ শুরু করে দিয়েছে, ভেতরের দল এগিয়ে চলল। সিঁড়ি দিয়ে ওপরের দিকে এগোতে থাকলো। পুরাতন আর নোংরা জায়গাটায় কেমন একটা বিটকেল গন্ধ ছড়িয়ে রয়েছে। চারিদিকে ঝুল নোংরা, দেওয়ালের গা থেকে ঝরে পড়ছে প্লাস্টার, এদিক ওদিক করে রাখা কিছু বস্তা, যন্ত্র। চারিদিকে আলো জ্বলছিল, তবে বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে এত আলো, কারণ বাইরে থেকে সমস্ত গর্ত ও জানালা বুঝিয়ে দেওয়া হয়েছিল। তাই ভেতরের আলো বাইরে যাওয়ার উপায় নেই। টিমের একজন সুইচ বোর্ড খুঁজে বের করলো, সেগুলো বন্ধ করে দিল। এখন চারিদিক আরো অন্ধকার। রাজ হাতে বন্দুক শক্ত করে ধরে পজিশন নিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ এক বন্দুকধারী গার্ড নিজের টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে এলো। টিমটি দ্রুত লুকিয়ে গেল। যখন সে কাছে এসে পড়ে, টিমের একজন তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে মুখ চেপে ধরল। তারপর তাকে টেনে সাইডে নিয়ে গিয়ে হাত, পা, মুখ সব দড়ি দিয়ে বেঁধে ফেলল। তার কাছে থাকা চাবির গোছা নিয়ে একে একে দরজা খোলা শুরু হলো। একটি রুম থেকে দুজন মেয়েকে উদ্ধার করা গেল। ওরা প্রায় অর্ধমৃত, চোখে মুখে আতঙ্ক। এরপর হঠাৎ গুলির শব্দ শুরু হলো। কয়েকজন বন্দুকধারী পাল্টা আক্রমণ করল। অন্ধকারে শুরু হলো খণ্ডযুদ্ধ। গুলির শব্দে সারা বিল্ডিং কেঁপে উঠল। একে একে তাদের কাবু করে দিল রাজের দল। রাজ দ্রুত ঢুকে পড়ল সেই ঘরে যেখানে স্বর্ণালীকে আটকে রাখা হয়েছিল। দরজা খুলতেই সে দেখতে পেল স্বর্ণালী মেঝেতে পড়ে আছে, প্রায় অজ্ঞান। রাজ ছুটে গিয়ে ওর মুখে জল ছিটালো। কিছুক্ষণ পর স্বর্ণালীর চোখ ধীরে ধীরে খুলল। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল রাজের চোখে। রাজ ওকে বুকে টেনে নিল। আবেগে ভেঙে পড়ল রাজ, গলায় কাঁপা স্বর। আমরা পেরেছি, অনেক জনকে গ্রেপ্তার করতে পেরেছি। তুই কেমন আছিস রে? তোর কিছু হয়নি তো? স্বর্ণালীর চোখ থেকে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। শরীরের ব্যথা যেন আরও তীব্র হয়ে উঠলেও রাজের আলিঙ্গনে সে খুঁজে পেল সান্ত্বনা। রাজ ওকে ভালোবাসুক বা না বাসুক, আজ রাজ তার ত্রাতা, তার শক্তি। রাজ স্বর্ণালীকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে ছুটল। গাড়িতে শুইয়ে দেওয়ার সময় রাজ ঝুঁকে কপালে একটা মৃদু চুমু খেল। কানের কাছে ফিসফিস করে বলল, আজ আমি খুব খুশি, আমার প্রেমিকা আমাকে এতটা বিশ্বাস করেছে। স্বর্ণালী কিছু বলার আগেই গাড়িটিকে দ্রুত বেরিয়ে যেতে নির্দেশ দিল রাজ।
গাড়িতে আরও কয়েকজন উদ্ধার হওয়া মেয়ে ছিল। সকলেই খুব দুর্বল। তাদেরকে লিকুইড খাবার দেওয়া হলো, স্বর্ণালীকে দেওয়া হলো অক্সিজেন। এদিকে রাজ ও তার দল গোটা জায়গাটা ঘিরে ফেলল। সমস্ত অপরাধীকে ছবি সহ গ্রেপ্তার করা হলো। সেখান থেকে উদ্ধার হলো বন্দুক, মোবাইল, ক্যামেরা এবং আরও কিছু আধুনিক অস্ত্র। একটি ঘরে রাজ দেখতে পেল কয়েকশো বিশাল ক্যান্ডেল রাখা আছে। কয়েকটা সাথে নিয়ে নিল। তারপর সরাসরি স্যারকে ফোন করে গোটা ঘটনার সংক্ষিপ্ত ব্রিফ দিল। কিছু জনকে জায়গাটাতেই রেখে দেওয়া হলো পাহারায়। সিদ্ধান্ত হলো কাল সকালেই লোকাল থানাকে সাথে নিয়ে গোটা জায়গাটাকে সিজ করে দেওয়া হবে। অপারেশন শেষ, কিন্তু রাজের বুক ভরে উঠল গর্ব আর ভালোবাসায়। আজ সে শুধু একজন অফিসার নয়, একজন সফল প্রেমিক, যার প্রেমিকা তাকে নীরবে ভালোবেসেছে। আর আজ সেও সেই প্রেমিকার নীরব নিখাদ ভালোবাসায় আপ্লুত এবং খুশি। পরপর দুটো সাফল্যে মিস্টার বক্সি ভীষণ খুশি। তার মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ ফুটে উঠেছে। এতদিন ধরে খুঁজে খুঁজে হতাশ হওয়া, বারবার অন্ধকার গলিপথে হারিয়ে যাওয়া আর তথ্যের অভাবে অসহায় বোধ করার পর অবশেষে এক ঝলক আলো পাওয়া গেছে। রাজ ও শঙ্করের কাছ থেকে খবর আসতেই তার বুকটা যেন হালকা হয়ে গেল। অনেকদিন পর সত্যিকারের একটা লিড পাওয়া গেছে। এবার আসল অপরাধীদের কাছে পৌঁছাতে আর খুব বেশি সময় লাগবে না। তাছাড়া কয়েকজন মেয়েকে উদ্ধার করা গেছে, যা পুরো টিমের জন্য একটা বিশাল সাফল্য। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার বক্সি ওপর মহলে রিপোর্ট পাঠিয়ে দেন। ডিআইজিকেও তিনি জানিয়ে দিয়েছেন। সৌভাগ্যক্রমে এখনও মিডিয়ার কানে খবরটা পৌঁছায়নি, তাই একটা বড় রক্ষা হয়েছে। নইলে এতক্ষণে টিভির পর্দায় পর্দায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। মিস্টার বক্সি ভালো করেই জানেন মিডিয়া হাউসগুলো টিআরপির জন্য যে কোনো খবর রং চড়িয়ে পরিবেশ করতে পারে। একেবারে ওস্তাদ নাটকীয় মোড় দিয়ে চটকদার শিরোনাম বানিয়ে তারা এমনভাবে পরিবেশন করে যেন সাধারণ মানুষ শুধু আতঙ্ক আর বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তিনি কতবার ভেবেছেন সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন, যখন একটা গোপন কভারেজ, একটা সংবেদনশীল অপারেশন চলছে, তখন তোমরা মিডিয়াওয়ালারা তোমাদের অনুমান, আশঙ্কা কিংবা বাড়িয়ে বলা গল্পগুলো টেলিভিশনে দেখাও কেন? বুঝতে পারো না এসব আসলে পুলিশের কাজে আসল বাধা হয়ে দাঁড়ায়? কারণ বাস্তব হলো যারা অপরাধ করে, যারা গোপনে নোংরা ব্যবসা চালায়, তারা বাইরের খবর পেতে এইসব চ্যানেলই ফলো করে। একটা ঘটনার পরে পুলিশ কি ভাবছে, কি পদক্ষেপ নিতে পারে, সবটাই তারা আন্দাজ করে নেয় মিডিয়ার রিপোর্ট শুনে। ফলে আগেভাগেই সতর্ক হয়ে যায়। অনেক সময় হাতের কাছে আসা অপরাধীও পালিয়ে যায়। তবে শুধু মিডিয়াই নয়, পুলিশের কাজকর্মে অনেক সময় রাজনৈতিক চাপও এসে পড়ে। অনেক নেতা মন্ত্রীর কাছে পুলিশের একাংশকে যেন চামচাগিরি করে থাকতে হয়। কেউই চায় না নিজের এলাকার অপরাধ বাড়িয়ে দুনিয়ায় ফাঁস হয়ে যাক। অনেক সময় তো আবার জেনে শুনেও চুপ করে থাকতে হয়, শুধু রাজনৈতিক ফায়দার জন্য। আর তার বলি হয় সাধারণ মানুষ। যারা ভোট দিয়ে কাউকে গদিতে বসায়, সেই মানুষগুলোই শেষমেশ সুরক্ষা পায় না। গদি বাঁচাতে গিয়েই অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়, আর ভুগতে হয় নিরপরাধ নাগরিকদের। এইসব চিন্তাভাবনার মাঝেই শঙ্কর মহাপাত্র মিস্টার বক্সির রুমে ঢুকলেন। তিনি জানতেন একটা মিটিং হবে। রাত তখন প্রায় 11টায়। কিছুক্ষণ পর রাজও এলো। মিস্টার বক্সি দুজনকে দেখে চেয়ারে হেলান দিয়ে গভীর স্বরে বললেন, Congratulations to both of you. I am proud of you, officer. I am very happy for your successful mission. রাজ সঙ্গে সঙ্গে রিপোর্ট দিল। স্যার, মেয়েগুলোকে আজ রাতে হসপিটালে পাঠানো হয়েছে। মানসিক আর শারীরিক অবস্থা একেবারেই ভালো না। কয়েকজনকে তো ওই জানোয়ারগুলো ভীষণভাবে অত্যাচার করেছে। কাল সকালেই মেডিকেল পরীক্ষা করা হবে। মিস্টার বক্সি কপাল কুঁচকে বললেন, তা স্বর্ণালীর খবর ভালো তো? মানে তোমার মুখে যা শুনলাম আমার তো বেশ ভয়ই লাগলো। রাজ গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, স্যার, ও ঠিক আছে। ওর জেদ আর সাহসী ওকে বাঁচিয়ে দিয়েছে।
বক্সি মাথা নেড়ে বললেন, সত্যি বলতে মেয়েটা সাহস আছে, মানতেই হবে। এমন মেয়ে ঘরে ঘরে দরকার। আমি কালকেই একটা বিশেষ টিম পাঠিয়ে দেবো। রাজ আবার অনুরোধ করল। ওকে স্যার, তাহলে আপনি বিষয়টা দেখে নিন। আর মেয়েগুলোকে এখন পুলিশ প্রোটেকশনে দেওয়া হবে তো? অবশ্যই। বক্সি দৃঢ় স্বরে বললেন, আমি উপর মহলের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব। তবে রাজ, তোমার পরিচয় এখনই যেন জানাজানি না হয়, সেদিকে খেয়াল রেখো। রাজ সম্মতি জানালো। স্যার, তাই আমি নিজে হসপিটালে যাইনি, টিম পাঠিয়েছি। লোকাল থানা আজ রাত থেকেই গার্ড দিচ্ছে। এতক্ষণ চুপ করে থাকা শঙ্কর এবার মুখ খুললেন। স্যার, আমার টিম এখনও অপেক্ষা করছে ওই বাড়িতে। ওদের নিয়ে কি করা যাবে? এখন কি বেরিয়ে আসতে বলবো? মিস্টার বক্সি বললেন, হ্যাঁ, সাবধানে বেরিয়ে পড়তে বলো। আর শোনো, কিছুদিন বুলেটকে গা ঢাকা দিতে বলবে, না হলে কিন্তু সমস্ত খবর ফাঁস হয়ে যাবে। শঙ্কর মাথা নেড়ে উত্তর দিলেন। ওকে স্যার। মিস্টার বক্সি উঠে দাঁড়িয়ে দুজনকে লক্ষ্য করে বললেন, যাও, তোমরা একটু রেস্ট করো। কাল সকাল থেকে কিন্তু আবার নতুন কাজ শুরু হবে। মিশন এখনও সমাপ্ত হয়নি, তাই সকলেরই এনার্জি দরকার। রাজ ও শঙ্কর মিস্টার বক্সির রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়ালো। হালকা আলোর মুখোমুখি হয়ে শঙ্কর রাজের দিকে তাকিয়ে হাসলেন। মেয়েটা কিন্তু তোমায় খুব ভালোবাসে। রাজ লজ্জায় মাথা নিচু করল, কিছু বলতে পারল না। শঙ্কর আবার ঠাট্টা সুরে বললেন, মেয়েটাকে কি মনের কথা জানিয়েছ? বেচারি তো অনেক রিস্ক নিয়েছিল। কিছু এদিক ওদিক হলেই ব্যাস, আর তোমাকে দেখতে হতো না। রাজ গভীরভাবে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, জানি জানি, তাই তো আজকে মনের কথা বলে দিয়েছি। আসলে আমিও ওকে খুব ভালোবাসি। আগে সেটা বুঝিনি, আজকে আরো বেশি করে উপলব্ধি করতে পেরেছি। শঙ্কর হাততালি দিয়ে হেসে উঠলেন। বাবা, দারুণ। তাহলে বিয়েতে খাওয়াবে কবে? রাজ একটু হেসে গম্ভীর স্বরে বলল, এই তো আমাদের জীবন, অনিশ্চয়তায় ভরা। কি কাজ করি, সারাদিন রাত কোথায় থাকি, সেটা পরিবারকেও বলা যায় না। এমন করে সংসার হবে? শঙ্করের চোখে হালকা কষ্টের ছায়া ভেসে উঠল। তিনি মৃদু স্বরে বললেন, তা ঠিকই বলেছ। আমিও সংসার করলাম, বউ সন্তানকে সময় দিতে পারলাম না। কতদিন বাড়িতে যাইনি, কাউকে বলতেও পারি না আমি গোয়েন্দা বিভাগে কাজ করি। সকলে ভাবে আমি একটা কোম্পানিতে ডাটা এন্ট্রি অপারেটর। রাজ একটু চুপ থেকে প্রশ্ন করল, তা আজ আপনার মিশন কেমন হলো স্যার? সব ঠিকঠাক তো? শঙ্কর গর্বিত স্বরে বললেন, সে আর বলতে, দুজন ধরা পড়েছে। এদের থেকে অনেক কথা জানা যাবে। রাতেই আমাদের গোপন ডেরায় নিয়ে আসা হবে। ঠিক আছে, যাও রেস্ট করো, কাল আবার অনেক কাজ আছে। রাজ মাথা নেড়ে সায় দিল। দুজনেই করিডোরের অন্ধকারে নীরবে হাঁটতে লাগল। সামনে আরও লড়াই, আরও দায়িত্ব, আরও অজানা বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজ রাতের সাফল্যে অন্তত কিছুটা ভরসা জুগিয়েছে যে সত্যি একদিন এই অন্ধকার ভেদ করবে। সকাল 10টা শহরের একটি নামী আবাসনের একটি ফ্ল্যাটের ভেতর টান টান উত্তেজনা। ফ্ল্যাটের মালিক মোহনলাল শর্মা, বয়স 40-এর ওপর। তার মুখ গম্ভীর, ভ্রু কুঁচকে আছে। মনে হচ্ছে যেন কোনো দুশ্চিন্তায় আচ্ছন্ন। ঘরের ভেতর এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছেন, যেন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। মুখে কিছুটা বিরক্তি ফুটে উঠেছে। ফোনটা হাতে নিয়ে একের পর এক কল করে যাচ্ছেন তিনি, কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া নেই। বিরক্তি, উৎকণ্ঠা আর রাগ, এই সব মিলেমিশে তার চেহারায় ফুটে উঠেছে এক ভয়ঙ্কর মুখ। ফোনটা টেবিলে রেখে আবার হাঁটতে শুরু করলেন। হঠাৎ যেন কিছু একটা ভেবে আরেকটা নাম্বার ডায়াল করতে যাচ্ছিলেন, এমন সময় কলিং বেলের শব্দ কানে এলো। মোহনলাল থমকে দাঁড়ালেন, কপালে ভাঁজ পড়ল। দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেখলেন এক অচেনা আগন্তুক দাঁড়িয়ে আছে। মোহনলাল কড়া গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনি? কাকে চাইছেন? লোকটি এক মুহূর্ত মাথা থেকে পা পর্যন্ত ওকে লক্ষ্য করল। তারপর ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে বলল, ভেতরে এসে বলবো নাকি এখানে দাঁড়িয়েই থাকবো? মোহনলাল সন্দিগ্ধ চোখে তাকালেন। আগে আপনার পরিচয় দিন, তারপরে দেখব ভেতরে ঢুকতে পারবেন কিনা। কে আপনি? লোকটি এবার গম্ভীর হয়ে গেল।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমাকে জামিল পাঠিয়েছে, কিছু গোপন কথা আছে। এই নামটা শুনে যেন মোহনলালের চোখ জ্বলে উঠল। ভেতরে রাগ আর উত্তেজনার ঝড় বইতে লাগল। নাক ফুলে উঠল। নিজেকে কিছুটা সংযত করে নিয়ে বললেন, কে জামিল? আমি এই নামে কাউকে চিনি না। এই কথা বলেই মোহনলাল দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তবে আগন্তুক লোকটি বাধা দিয়ে বললেন, আমার কথা না শুনেই দরজা থেকে তাড়িয়ে দিচ্ছেন মোহনবাবু? দেখুন, বললাম তো আমি এই নামে কাউকে চিনি না, জানিও না, সরি। আগন্তুক লোকটি মাথা চুলকে পকেট থেকে একটা 10 টাকার আধখানা নোট বের করে মোহনলালের দিকে এগিয়ে দিলেন। নোটটা দেখার পরেই ওনার মুখটা গম্ভীর হয়ে উঠল। এবার রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, কাল রাত থেকে এতবার ফোন করছি, কোথায় সে? ফোনটা কোথায় আছে? কেন ধরছে না? লোকটি ধীর গলায় উত্তর দিল, সব বলছি, তার আগে ভেতরে আসতে দিন। মোহনলাল অনিচ্ছা সত্ত্বেও সরে দাঁড়ালেন। লোকটি ধীরে ধীরে ভেতরে ঢুকে চারিদিকে তাকাতে লাগলো। ফ্ল্যাট ভর্তি দামি আসবাবপত্র, শোকেসে বিদেশি শোপিস, দেওয়ালে দামি পেন্টিং, সব দেখে লোকটির চোখে এক অদ্ভুত ঝিলিক খেলে গেল। মোহনলাল দরজা বন্ধ করে সোফার দিকে ইঙ্গিত করলেন, বসুন। বলছিলাম আমাকে একটু জল খাওয়াবেন? মোহনলাল জল আনতে যাবে বলে ভেতরের ঘরে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেলেন। কিছু একটা মনে পড়ে গেল তার। পেছনে ঘুরে ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমি তো কখনো জামিলকে আমার বাড়ির ঠিকানা বলিনি, তাহলে আপনি কি করে জানলেন? লোকটি সোফায় নির্লিপ্তভাবে বসে পিঠ চুলকাতে চুলকাতে হঠাৎ করে কোমর থেকে একটি বন্দুক বের করে আনল। মুহূর্তে সব কিছু পাল্টে গেল। মোহনলাল আতঙ্কে কুঁকড়ে গেলেন। কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, এই কে আপনি? আমাকে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? লোকটি বিদ্রুপের হাসি হেসে বলল, ভয় ওইসব আমার দ্বারা হয় না, আমি সোজা ফায়ার করি, বেশি সময় দিই না। হ্যাঁ, ভেবেছিলাম আপনার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করব, তবে আপনি খুব বোকা। ভেবেছিলাম আপনি গভীর জলের মাছ। না, আপনি মোটেও সেটা নয়। মোহনলালের বুকের ভেতর যেন আগুনের ঢেউ বয়ে গেল। অঘটনের আশঙ্কা স্পষ্ট হয়ে উঠল। মনে হলো জীবনে প্রথমবার হয়তো এতটা অসহায়। লোকটি এবার গম্ভীর কণ্ঠে বলল, তাহলে মিস্টার মোহনলাল শর্মা, বলুন তো কতদিন হলো এই লাইনে নাম লিখিয়েছেন? একটু খুলে বলবেন প্লিজ। হ্যাঁ। মোহনলাল হকচকিয়ে গেলেন। গলা শুকিয়ে কাঠ, কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, কি 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 বলছেন? কোন লাইন? আমি কিছুই বুঝতে পারছি না। চালিয়ে যান, তবে বেশিক্ষণ পারবেন না। আপনার দৌড় কতটা, সব খবর আমাদের কাছে আছে। এই কথাতেই যেন মোহনলালের বুকের ভেতর চাপ বেড়ে গেল। অজানা এক ভয় তার শরীরকে গ্রাস করল। হাত কাঁপছে, নিঃশ্বাস দ্রুত হচ্ছে। হাত দিয়ে নিজের মুখে চোখে বোলাতে লাগলেন। মোহনলাল বেড় করে বললেন, আচ্ছা, আমি কি করে বুঝবো আপনারা সব জানেন? আমার থেকে জোর করে কথা বের করতে চাইছেন? এটা বড্ড সস্তা চাল, তাই না? লোকটির ঠোঁটে বাঁকা হাসি ফুটল। তারপর হঠাৎই হো হো করে হাসতে লাগলো। হাসিটা এতটাই অস্বাভাবিক যে মোহনলালের ভেতরটা কেঁপে উঠল। আগন্তুক লোকটি পকেট থেকে একটি ছবি বের করে মোহনলালকে দেখালেন। ছবিটি দেখে মোহনলালের গলা, নাক, মুখ সব যেন বন্ধ হয়ে যাচ্ছে। মনে মনে ভাবলেন, এখন আর কোনো সন্দেহ নেই যে ওরা সত্যি সব জেনে গেছে, তবে এত সহজে নৌকাডুবি হতে আমি দেব না। মোহনলালের ভেতরে হঠাৎ একটা মরিয়া সংকল্প জেগে উঠল। তিনি হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন লোকটির ওপর। দুজনের মধ্যে শুরু হলো ধস্তাধস্তি, কিল ঘুষির লড়াই। চেয়ার উল্টে পড়ল, টেবিল থেকে জিনিসপত্র সব ছড়িয়ে গেল মেঝেতে। কিন্তু বেশি সময় টিকতে পারলেন না মোহনলাল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই লোকটির ঘুষিতে তিনি দিশেহারা হয়ে গেলেন। মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়লেন। লোকটি এক ঝটকায় তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁত খিঁচে চিৎকার করল, কি ভেবেছিস আমার কাছ থেকে বন্দুক কেড়ে নিবি? হ্যাঁ, এত সহজ? আমি চাইলে তোকে এখনই উড়িয়ে দিতাম।
ভাগ্য ভালো অর্ডার আছে, তোকে জ্যান্ত নিয়ে যেতে হবে, তাই না? বেঁচে গেলি শালা। লোকটি মোহনলালের মাথাতে বন্দুক ঠেকিয়ে একটা কল করলেন। মোহনলাল তখন ভয়ে আতঙ্কিত হয়ে চুপ করে বসে থাকল। যেদিন থেকে স্বর্ণালী নিখোঁজ হয়েছিল সেদিন থেকে তার মা যেন নিজের জীবনযাত্রাই একেবারে বন্ধ করে দিয়েছিলেন। খাওয়া দাওয়া, কথা বলা সবকিছুই থমকে গিয়েছিল। শুধু অশ্রু ঝরানোই যেন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল। বাবার অবস্থাও কিছুটা আলাদা ছিল না। তিনি প্রতিদিন একবার করে পুলিশ স্টেশনে যেতেন, আশা করতেন হয়তো আজ মেয়ে ফিরে আসবেন, কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছিল, তবু মেয়ের কোনো খোঁজ মিলছিল না। কেউই বুঝতে পারছিল না কেন এমন ঘটনা ঘটল, কেন স্বর্ণালীকে কিডন্যাপ করা হলো। সেই অদ্ভুত দিনটির কথা আজও সবাই মনে রেখেছে। স্বর্ণালী যেদিন ফুচকার দোকান থেকে নিখোঁজ হয়েছিল সেদিন বিকেলটা ছিল একেবারেই স্বাভাবিক। আশেপাশের লোকজন যেমন থাকে তেমনই আড্ডা, খাওয়া দাওয়া চলছিল। স্বর্ণালী ফুচকা খাচ্ছিল। ঠিক সেই সময় ঘটে অঘটন। যারা কিডন্যাপার তারা গোপনে নজরদারি করছিল। ভেকধারী ফুচকার দোকানদার মনে হয় আগে থেকেই কিছু আন্দাজ করেছিল। হঠাৎ করেই সে ইশারায় নির্দেশ দিল, দৌড়াও। এরপর সব যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ছেলেটি দৌড়াতে শুরু করল। রাজের ইনফরমাররাও আতঙ্কে পেছন পেছন ছুটতে লাগলো। আর সেই বিশৃঙ্খলার মধ্যেই ঘটে গেল আসল ঘটনা। ফুচকাওয়ালার বেশে ছদ্মবেশী কিডন্যাপার স্বর্ণালীকে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। চারপাশের মানুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাজের ইনফরমার ওই পালিয়ে যাওয়া ছেলেটিকে শেষমেশ ধরার পর জিজ্ঞাসাবাদে জানা গেল ওকে কয়েকদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল। ভয়েই সে এই কাজ করতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বর্ণালীর সাথে কেন বা কী কারণে এই শত্রুতা, সেটা সে কিছুতেই জানাতে পারল না। অনেক অনিশ্চয়তার পর এক সকালে স্বর্ণালীর বাবার ফোনে খবর এলো স্বর্ণালী সহ বেশ কয়েকজন মেয়েকে উদ্ধার করা হয়েছে। ফোন হাতে নিয়ে তিনি কেঁপে উঠলেন। আর খবর শোনা মাত্রই পুরো পরিবার ছুটে গেল হাসপাতালে। হাসপাতালের চারপাশে তখন টান টান অবস্থা। পুলিশি নিরাপত্তা জোরদার। মিডিয়া ইতিমধ্যেই খবর পেয়ে ভিড় জমিয়েছে। উদ্ধার হওয়া প্রতিটি মেয়ের বাড়িতে খবর পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে কাউকেই তাদের সাথে সরাসরি দেখা করতে দেওয়া হচ্ছিল না। পুলিশের পক্ষ থেকে মেয়েদের প্রাথমিক জবানবন্দি নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মেডিকেল টেস্টও সম্পন্ন হয়েছে। সৌভাগ্যক্রমে কারুর শরীরে ধর্ষণ বা শারীরিক সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি। ঠিক সেই সময় হসপিটালের ভেতরে ঢুকল পুলিশের উচ্চপদস্থ অফিসারের গাড়ি। ক্যামেরা হাতে নিয়ে মিডিয়ার ভিড় একসাথে ছুটে গেলেও নিরাপত্তা রক্ষীদের বাধায় সামনে এগোনো গেল না। টেলিভিশনের পর্দায় ভেসে উঠল খবরের ফ্ল্যাশ। উদ্ধার হলো কিশোরী মেয়েরা। পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে হাসপাতালে। অফিসার একে একে প্রত্যেক মেয়ের সঙ্গে দেখা করলেন, তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিলেন। অবশেষে তিনি স্বর্ণালীর সামনে এসে দাঁড়ালেন। স্বর্ণালী তখন অনেকটা দুর্বল। আগের রাতে তাকে অক্সিজেন দিতে হয়েছিল। সবার থেকে তার অবস্থাই কিছুটা খারাপ ছিল। শরীরে একাধিক জায়গায় ব্যান্ডেজ বাঁধা, চোখে ক্লান্তি। অফিসার মমতা ভরা গলায় বললেন, এখন কেমন আছো স্বর্ণালী? স্বর্ণালী উঠে বসে নমস্কার করতে চাইলেও ব্যথায় হাত তুলতে পারল না। কষ্টে হাত নামিয়ে নিল। অফিসার মৃদু হেসে বললেন, থাক, আর কষ্ট করতে হবে না। তুমি আমাদের গর্ব। তোমার সাহসিকতার কথা আমরা সকলেই জানি। তোমার মতো মেয়ে সত্যিই খুব কম আছে। স্বর্ণালী কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার, আমি তো কেবল চেষ্টা করেছি, বাকিটা তো আপনারা করেছেন। স্বর্ণালী, আশা করি তুমি জানো এরপর কি বলতে হবে বা কি করতে হবে। আগে আমি জানি, আমাকে বলে দিয়েছে। এই কথার পর অফিসার একটি খাম তার দিকে এগিয়ে দিলেন। স্বর্ণালী অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি স্যার? অফিসার দৃঢ় স্বরে বললেন,
পুলিশ ডিপার্টমেন্ট তোমার সাহসিকতার স্বীকৃতি দিচ্ছে। তুমি সুস্থ হয়ে উঠলে ডিপার্টমেন্ট তোমাকে পুলিশের চাকরিতে নেবে। স্বর্ণালীর চোখ বিস্ফারিত হয়ে গেল। সত্যি আমাকে পুলিশে চাকরি দেবেন? অফিসার মাথা নেড়ে বললেন, তবে কিন্তু এখানেই শেষ নয়। ডিসিপি সাহেব নিজে তোমাকে পদক ও সম্মাননা পত্র দেবেন। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার সাহসী পদক্ষেপের কারণেই বাকিদের জীবন রক্ষা হয়েছে। তুমি তাদের কাছে এক দূত হয়ে দাঁড়িয়েছিলে। ভয় পেও না, আমরা তোমার সাথে সব সময় আছি। এই কথাগুলো শুনে স্বর্ণালীর চোখ ভিজে উঠল। তার বহুদিনের ইচ্ছে ছিল পুলিশের চাকরি করার। একবার চেষ্টা করেছিল, কিন্তু উচ্চতা কম থাকার কারণে মাঠ থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর আর কখনো ভাবেনি এই ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে। অথচ আজ তার সেই স্বপ্ন বাস্তব হয়ে উঠল। চোখের জলে ভিজে উঠতেই মনে মনে প্রশ্ন জাগল, রাজ কি এই খবর জানে? ও কি দেখা করতে আসবে, নাকি ওর ওপরও নিষেধাজ্ঞা আছে? চোখ বন্ধ করতেই মনে পড়ল গত রাতের কথা। রাজ কতটা আদর করে তাকে বুকে টেনে নিয়েছিল, কপালে আলতো করে চুমু খেয়েছিল। এসব ভেবে লজ্জায় মুখ লাল হয়ে উঠল স্বর্ণালীর। কয়েকদিন আগেই ও জানতো না যে ও আর বেঁচে থাকবে কিনা, কোথায় যাবে। আর আজকে কেমন সবকিছু নিমেষে বদলে গেল। যাকে এত বছর ধরে ভালোবেসেছে গোপনে, সেই রাজ ওর কাছে ধরা দিয়েছে। ওর স্বপ্নের চাকরি, সব মিলিয়ে কেমন যেন আনন্দ লাগছিল ওর। কাল রাতেই রাজ ওকে সাবধান করেছে। কেউ যেন কিছু টের না পায়, এটা প্ল্যানিং ছিল। তাহলে সমস্যা হবে। কেউ জিজ্ঞাসাবাদ করলে কেবল বলবে কিডন্যাপ হয়েছিল, পুলিশ উদ্ধার করেছে। এর বেশি সে কিছুই জানে না। গট ইট? লালবাজারে পুলিশের একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। খবরটা আগেভাগে মিডিয়ার কানে পৌঁছে গেছে, আর সেই খবরকে ঘিরেই বাজার গরম হতে শুরু করেছে। মিস্টার বক্সি আসলে এখনই চাইছিল না কোনো কিছু প্রকাশ পাক। তার ধারণা এখনও সঠিক সময় আসেনি। তবে অনেক সময় ইচ্ছে না থাকলেও কিছু খবর জনসমক্ষে আনা জরুরি হয়ে যায়। তাই এই প্রেস কনফারেন্সের আয়োজন। যদিও উনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না, আড়ালে থেকেই পুরো অপারেশনকে তিনি পরিচালনা করছেন। কারণ যতদিন নিজে আড়ালে থেকে কাজ করা যায় ততদিনই সুবিধা। আর এখনই আসল সময়। চারিদিকে জাল জড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই জালে আস্তে আস্তে বড় বড় মাছ উঠতে শুরু করেছে। যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরার মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। এসটিএফ জানতে পেরেছে এই চক্রের ভিত খুব গভীরে প্রথিত। শুধু কলকাতাতেই নয়, পশ্চিমবঙ্গের নানান প্রান্তে ছড়িয়ে আছে এই দলের সদস্যরা। ফলে চারিদিকেই ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, আগে যে মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছিল তাদের এক জায়গায় আটকে রেখে পরে মুম্বাই, দিল্লি কিংবা অন্য শহরে পাঠানো হচ্ছিল। অনুমান করা হচ্ছে সেসব শহর থেকে আবার তাদের বিদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তাই মুম্বাই ও দিল্লির পুলিশকেও বিস্তারিত ইনফরমেশন পাঠানো হয়েছে। এখন এসটিএফ সক্রিয়ভাবে কাজ করছে। একের পর এক সফল অপারেশনে অপরাধী চক্র ভয় সিটিয়ে গেছে। কিন্তু এটাই আসল সময়। ধাপে ধাপে একে একে সকলকে গ্রেপ্তার করতে হবে, যাতে কেউ বুঝতে না পারে কোথা থেকে আঘাত আসছে। মিডিয়ার গলা চেপে ধরতেই এই প্রেস কনফারেন্সের আয়োজন। না হলে মিডিয়া যেভাবে শুরু করেছে মনে হয় তারাই যেন তদন্তের দায়িত্ব নিয়েছে। আসলে সবাই ঘোলা জলে মাছ ধরতে চায়, খবরকে নিজের মতো বানিয়ে রং মাখিয়ে উপস্থাপন করতে ভালোবাসে। কিন্তু এতে পুলিশের কাজ কতটা ব্যাহত হয় তা তারা বোঝে না। তাই মিডিয়া যাতে অতিরিক্ত রং না চড়াতে পারে, তাই সঠিক একটা খবর পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। অন্যদিকে শহরের আরেক প্রান্তে একটি ঘরে একদল মানুষ বসে আছে। সামনে দামি মদের বোতল সাজানো, অথচ তাদের মুখে কোনো আমোদ নেই, বরং চিন্তার ছাপ।
চোখে মুখে ভয়ের ছায়া। গভীর মুখে সত্তাম হঠাৎ বলে ওঠে, ড্যাম ইট, সমস্ত প্ল্যান লন্ডভন্ড করে দিল। মেয়েগুলো যে ওখানে ছিল পুলিশ কি করে জানলো বুঝতেই পারছি না। আরেকজন বলল, পুলিশ এবার সবাইকে খুঁজবে। আমার মতে কিছুদিন কাজ বন্ধ রাখাই ভালো। রাজবল্লভ তখন গ্লাসে মদ ঢালতে ঢালতে নির্লিপ্তভাবে বলল, কি হ্যাঁ, সব কিছু কি এতই সোজা মনে করেছো? আমাদের কাজ যেমন চলছে তেমনই চলবে, তবে এবার আলাদা করে চিন্তা করতে হবে কিন্তু। অত চালাকি না করাই ভালো। কদিন চুপচাপ থাকতে হবে, না হলে ধরা পড়ার চান্স আছে। কদিন গা ঢাকা দাও। এই তৌফিক সাহেবের থেকে তো অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, আর এই সালা এই লটের মেয়েগুলোকে এখনো পাঠাতে পারলাম না। কথার খেলাপ হয়ে যাবে কিন্তু। আরে গুলি মারো তোমার তো হিসাবের অ্যাডভান্সে। আগে নিজের প্রাণ বাঁচাতে হবে, পরে যা হওয়ার হবে। এতজন ধরা পড়েছে, পুলিশ গোপন আস্তানা জেনে গেছে, আরো কত কিছু তারা বের করবে কে জানে। তাই আমাকে এখন শেখাতে হচ্ছে না কি করতে হবে। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। সাদ্দামের এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কারোর মুখে আর একটাও শব্দ নেই। টিভিটা চালাও। টিভিতে তখন লাইভ নিউজ চলছে। একজন ভলিউম বাড়াতেই স্পষ্ট শোনা গেল সেখানে একজন বলছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপরেই আমরা শহরের বাইরে একটি পরিত্যক্ত স্টোর বিল্ডিং থেকে মেয়েগুলোকে উদ্ধার করি। আততায়ীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে কয়েকজন নিহত ও আহত হয়েছে। আমরা তাদের কাছ থেকে বন্দুক, কিছু আধুনিক গ্যাজেটস আর কিছু ইনফরমেশন পেয়েছি যা আমাদের কাজে লাগবে। আমরা আশাবাদী বাকি কিডন্যাপ হওয়া মেয়েদেরও উদ্ধার করতে পারবো। আর সাইবার প্রতারণায় যাদের টাকা খোয়া গেছে সেটাও ফেরানোর চেষ্টা চলবে। আপনারা পুলিশের ওপর ভরসা রাখুন। ধন্যবাদ। টিভিতে সেই ঘোষণার পর ঘর একেবারে গুম হয়ে গেল। সত্তাম, রাজবল্লভ আর অন্যান্যদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। কেউ একটি শব্দ উচ্চারণ করল না, কারণ তারা বুঝে গেছে পুলিশ এবার ভীষণ সতর্ক। এদিক ওদিক সামান্য নড়াচড়া করলেই ধরা পড়ার সম্ভাবনা প্রবল। মোহনলালের নাম প্রথমবার সামনে আসে এক গ্রেপ্তার হওয়া অভিযুক্তের মুখে। তদন্তকারীরা মোহনলালের ফোনের কলের ডিটেলস খুঁটিয়ে দেখতে গিয়ে দেখল পল্লবী ছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় পল্লবীও এই চক্রের সাথে জড়িত। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে পল্লবী মোহনলালকে চেনে এবং কিভাবেই বা এই ভয়ঙ্কর চক্রের অংশ সে হয়ে উঠল। পল্লবীকে বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি একেবারেই মুখ খুলছিল না। তাই মিস্টার বক্সি বিশেষ নির্দেশ দিলেন মোহনলাল আর পল্লবীকে একসাথে বসিয়ে ক্রস ইন্টারোগেশন করতে হবে। এসটিএফ সদস্য সমরেশ ওঝা ইতিমধ্যেই মোহনলালকে গ্রেপ্তার করে এনেছেন। এবার দুজনকে বসানো হলো একই রুমে, পাশাপাশি চেয়ারে। প্রথমে চোখাচোখি হতেই দুজনেই কিছুটা অবাক হয়ে গিয়েছিল, তবে মুহূর্তের মধ্যে না চেনার ভান করে দুদিকে মুখ ফিরিয়ে নিল। সমরেশ জিজ্ঞাসা করলেন, তা দুজন দুজনকে চেনেন তো? কিন্তু দুজনেই চুপ রইল। উত্তর না পেয়ে সমরেশ আবারও কড়া স্বরে বললেন, বলে ফেলুন, আপনাদেরই ভালো, আমাদের হাতে সব প্রমাণ আছে। তখনই মোহনলাল আস্তে আস্তে মুখ খুলল। হ্যাঁ, আমি পল্লবীকে চিনি। সমরেশ এবার চাপ দিলেন, তা ঠিক, কিভাবে পরিচয় হয়েছিল শুনি। পল্লবীও তখন না চেনার ভান করে নাটক শুরু করতেই সমরেশ তাকে কড়া স্বরে থামিয়ে দিলেন। আপনি চুপ করুন, আমি ওর কাছ থেকে সবই শুনছি। মোহনলাল এবার বলল, আমরা একসাথে কাজ করতাম, সেই থেকেই পরিচয়। সমরেশ এবার গলা আরো শক্ত করে বললেন, আচ্ছা একটা কথা বলুন তো আপনারা, এই যে মেয়ে পাচারা দেহ ব্যবসার জন্য জঘন্য র্যাকেটের সঙ্গে যুক্ত, এতে আপনাদের লজ্জা হয় না, ভয় করে না? যদি একদিন সব ফাঁস হয়ে যায়, পরিবার সমাজ কিভাবে মুখ দেখাবেনটা কিভাবে? হ্যাঁ, হঠাৎ পল্লবী জবাব দিল, যখন জেনে শুনেই এতে এসেছি তখন লজ্জা ঘেন্না সব ত্যাগ করেই এসেছি। তাছাড়া একটা জিনিস জানেন তো, যেমন একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর হতে গেলে অনেকটা টাকা ডিপোজিট করতে হয়, আমাদেরও রাখতে হয়েছে। কি জানেন? নিজেদের সম্মান।
সমরেশ দাঁত চেপে বললেন, সব বুঝলাম, চিন্তা করবেন না। যারা যারা এর পেছনে আছে সবাইকে ঘাড় ধরে টেনে বের করব, সে যেই হোক না কেন। মোহনলাল ও পল্লবীর মোবাইল ফোন পরীক্ষা করে এসটিএফ আরও নতুন কিছু তথ্য পেয়ে যায়। দুজনেই নিয়মিত হোয়াটসঅ্যাপে কলে যোগাযোগ রাখত। আসল সত্যি প্রকাশ পায়, পল্লবীর আসল বস আসলে মোহনলালই। এই তথ্যগুলো হাতে নিয়েই এসটিএফ এবার বিভিন্ন জায়গায় ফাঁদ পাততে শুরু করল। শহরের বুকে একের পর এক অভিযান চালিয়ে ইতিমধ্যে আরও কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ছোট ছোট তথ্য যেন না হারিয়ে যায় সেই দিকেই ছিল বিশেষ নজর। এবার কাহিনী ঘুরল অন্যদিকে। শহরের মাঝখানে একটি জনপ্রিয় জিম। প্রতিদিন অফিস শেষে অনেকেই এখানে আসে শরীরচর্চা করতে কিংবা সামান্য সময় কাটাতে। যথারীতি আজকেও জিমে ভিড়। ভিড়ের মধ্যে একজন লম্বা যুবক। দেহের গঠন দেখে সহজেই বোঝা যায় যে সে বেশ ফিটনেস সচেতন। ব্যায়াম শেষে তোয়ালে দিয়ে ঘাম মুছে সে রেডি হয়ে বেরিয়ে আসছিল। বাইরে এসে বাইক স্টার্ট দেওয়ার মুহূর্তে হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে যুবকটি জিজ্ঞাসা করল, এ কি, কে আপনি? আর এমন করে সামনে দাঁড়ালেন কেন? অপরিচিত লোকটি হেসে বলল, আমি কে সেটা পরে জানবেন, আগে একটা উত্তর দিন। কি? আমি আপনাকে চিনি না, জানি না, কি উত্তর দেব আপনাকে? লোকটি এক পা এগিয়ে এসে হঠাৎ তার বাইকের চাবি খুলে নিল। আচ্ছা, শুনেছি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, তাই তো? যুবক এবার ভড়কে গেল। বাইক থেকে নেমে দাঁড়িয়ে বলল, কে বলুন তো আপনি? আর কেন এসব প্রশ্ন করছেন আমাকে? আর আমি কেন আপনাকে উত্তরগুলো দেব? লোকটি শান্ত গলায় বলল, বুঝলাম, আমাকে উত্তর দিতে হবে না, তবে গুনাকে দিন। যুবক পেছনে ঘুরেই চমকে উঠল। অজান্তেই তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন, হাতে বন্দুক। বন্দুকের নল তার কোমরের কাছে ঠেকানো। দ্বিতীয় লোকটি গম্ভীর গলায় বলল, আপনি নাকি এক সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন? খোঁজ নিয়ে দেখেছি, ওই নামে কোনো কোম্পানি নেই, সবটাই ভাঁওতা। যুবক আচমকা সাহস করে একজনকে ঠেলে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। আশপাশ থেকে আরও কয়েকজন এসে তাকে ধরে ফেলল। তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এসটিএফের এক গোপন আস্তানায়। ওই যুবকের নাম সব্যসাচী। বাইরে সবাই তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেই জানে, কিন্তু এসটিএফের তদন্তে বেরিয়ে এলো সব্যসাচীর নামে যে কোম্পানি থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আসছে সেটি আসলে ভুয়ো। রেজিস্ট্রেশন নেই, অফিস নেই, অথচ ব্যাংক স্টেটমেন্টে স্যালারির নামে নিয়মিত মোটা টাকা জমা হচ্ছে অ্যাকাউন্টে। এবার প্রশ্ন উঠল, এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে আসছে? সমরেশ ওঝা নিজে সব্যসাচীকে জিজ্ঞাসাবাদ করতে বসলেন। ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেও কোনো তথ্য বের করা গেল না। অবশেষে বাধ্য হয়ে কড়া ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হলো। ভয় দেখানোর জন্য ইলেকট্রিক শক দেওয়ার প্রস্তুতি নেওয়া হলো। সব কিছু চোখের সামনে দেখে সব্যসাচী ভয়ে কাঁপতে শুরু করল। প্লিজ প্লিজ দেখুন, আমাকে এরকম করবেন না। আমি কিন্তু কিচ্ছু জানি না, প্লিজ আপনি এরকম করবেন না। আপনি বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সমরেশ এবার প্রচণ্ড রেগে উঠলেন। জানো কি জানো না সেটা পরে দেখা যাবে, আগে একে ধরে শক দাও, মরে গেলে মরুক, আমি পরে এসে দেখব। সব্যসাচীর হাত দুটো শক্ত করে বেঁধে দেওয়া হলো। যখনই তার শরীরে ইলেকট্রিক লাইন ছোঁয়ানোর প্রস্তুতি নিচ্ছে সেই সময় হঠাৎ চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বলছি, আমি সবটা বলছি, আর করবেন না প্লিজ প্লিজ, আমি সবটা বলছি। সমরেশ থামলেন। এই তো ভালো ছেলে, বলো, সব বলো। ওর হাত খুলে দাও, জল দাও ওকে। জল খেয়ে গলা পরিষ্কার করল সব্যসাচী। তারপর বলতে শুরু করল, আমি একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। প্রথমে জানতাম না এরা কি করে, কিন্তু ধীরে ধীরে সব বুঝতে পারি। তখন আর পিছু হটার কোনো উপায় ছিল না। মোটা টাকা পেতাম, অনেক মোটা অঙ্কের টাকা। লোভ সামলাতে না পেরে আমি কাজ চালিয়ে যাই।
শুধু আমি নই, আমার মতো আরও অনেকে আছে। আমাদের সবার ব্যাংক স্টেটমেন্টে স্যালারি হিসেবে টাকাটা আসে, অথচ সবটাই প্রতারণার টাকা। আমি কয়েক মাস ধরেই এই শহরে সাইবার ফ্রড করছি, তবে এর বাইরে তেমন কিছু আমি জানি না। বিশ্বাস করুন, আমি এইটুকু জানি। সমরেশ চাপ দিলেন। তা কোথায় বসে কাজ হয়, বাড়িতে নাকি অন্য কোথাও? সব্যসাচী উত্তর দিল, না না না, বাড়িতে নয়। আমাদের যেতে হয় এক বিশেষ জায়গায়। শহরের এক বড় বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে সেই অফিসটা আছে। সেখানে প্রবেশ করা এতটা সহজ নয়, খুব কড়া নিরাপত্তা। আমার কাছে একটা কার্ড আছে, সেটা আর আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তবেই ভেতরে ঢোকা যায়। বিল্ডিংয়ের লিফটও বিশেষ নেই, নির্দিষ্ট কোড ছাপালে তবেই সেটা উপরতলায় না উঠে নিচের তলার দিকে চলে যায়, মানে আন্ডারগ্রাউন্ডের দিকে। সমরেশ এগিয়ে এসে বললেন, আমাদের সাহায্য করবে তুমি, আমরা কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না, বরং ভালো চাকরির ব্যবস্থা করে দেব। প্লিজ এখন আমাদের সহযোগিতা করো। সব্যসাচী ক্লান্ত, ভীত, কিন্তু ভেতরে ভেতরে যেন স্বস্তি পেল। সে জানালো এখন আর চুপ করে থাকা যাবে না, কারণ এর পরিণাম তার পক্ষেও ভয়ানক হতে পারে। এসটিএফ আস্তে আস্তে তাদের জাল টানতে শুরু করেছে। ছোট ছোট সূত্র ধরে তারা একে একে বড় বড় মাছ ধরতে সক্ষম হচ্ছে। মিস্টার বক্সি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর বেশি দিন টানা হ্যাঁচড়া করলে চলবে না। এই কেসের একটা চূড়ান্ত সমাপ্তি টানতে হবে। বহুদিন ধরে যে নেটওয়ার্ক শহরের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবার তার পর্দা ফাঁস হওয়াটাই শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই আরও একটি সুখবর মিলেছে। কয়েক মাস আগে কয়েকজন মেয়েকে গোপনে মুম্বাইয়ে পাচার করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পর মুম্বাই পুলিশের বিশেষ টিম তল্লাশি চালিয়ে তাদের অবস্থান খুঁজে পেয়েছে। যদিও এখনও সরাসরি উদ্ধার করা যায়নি, তবুও এটুকু জানা গেছে যে তারা জীবিত আছে। উদ্ধার হলে এই কেসে আরও একটা বড় সাফল্য যোগ হবে। শহরের বিভিন্ন হোটেল, বার, রেস্টুরেন্ট, পার্লার সব জায়গায় পুলিশ গোপনে তল্লাশি চালাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও থেকে মেয়েদের উদ্ধার করা হচ্ছে। কেউ কেউ সমাজ বা জীবনের চাপে বাধ্য হয়ে এই লাইনে নেমেছে, আবার কাউকে জোর করে টেনে আনা হয়েছে। একবার এই ফাঁদে পড়লে অনেকেই আর ঘরে ফেরার চেষ্টা করে না, কারণ তাদের বিশ্বাস সমাজ আর কোনোদিন তাদের মেনে নেবে না। আর যারা সাহস করে পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে অপেক্ষা করে ভয়াবহ পরিস্থিতি, কখনো হুমকি, কখনো নির্মম খুন। এক এমন অভিযানে শহরের একটি অভিজাত হোটেল থেকে এসটিএফ কয়েকজন মেয়েকে উদ্ধার করে। তাদের জবানবন্দি নিয়েই নিশ্চিন্ত হয় তাদের জোর করে এই অন্ধকার জগতে ঠেলে দেওয়া হয়েছিল। এবার বড় পদক্ষেপ নেওয়ার পালা। সব্যসাচী যেদিন হাতে নাতে দেখিয়ে দিল ওই বহুতল বিল্ডিংটাকে, এসটিএফ সদস্যদের চোখ কপালে উঠে গেল। বিল্ডিংটা থানা ও সরকারি দপ্তর থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে, অথচ অপরাধীরা এত বছর ধরে সেখানেই নিজেদের আস্তানা গেড়ে বসে আছে। বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ অফিস বিল্ডিং, কিন্তু ভেতরে চলছে ভয়ানক চক্রান্ত। সব্যসাচী প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না এই জায়গায় প্রবেশ করতে। দুদিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসটিএফ অবশেষে অবস্থান নেয়। কেউ সিকিউরিটি গার্ড সেজে, আবার কেউ গোপনে লিফট মেকানিক সেজে ভেতরে ঢুকে পরিস্থিতি বোঝে। সবকিছু ঠিক হলে এক গভীর রাতে অপারেশন শুরু হয়। রাত তখন গভীর। এসটিএফ সদস্যরা নিঃশব্দে এগিয়ে গিয়ে দাঁড়ায় লিফটের সামনে। একটি বিশেষ কোড টিপতেই লিফট নিচের অজানা তলাতে নামতে থাকে। সবার হাতে রিভলভার ও রাইফেল প্রস্তুত। দরজা খুলতেই সশস্ত্র প্রহরীরা ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় খণ্ডযুদ্ধ। গুলির শব্দে ভেসে ওঠে অন্ধকার ফ্লোর। এসটিএফ সাহসের সাথে পাল্টা গুলি চালিয়ে কয়েকজনকে কাবু করে, তবে গুলির আঘাতে তাদের একজন গুরুতর আহত হয়। ভেতরে যারা কাজ করছিল তারা মুহূর্তেই থমকে দাঁড়ায়। এসটিএফ সদস্যরা চিৎকার করে বলে ওঠে, সাবধান, একদম চালাকি করলে গুলি চালানো হবে।
সবাই ভয়ে একপাশে দাঁড়িয়ে গেল। তবে একজন শেষ মুহূর্তে বিশেষ কোড টিপে সমস্ত ডেটা মুছে ফেলার চেষ্টা করে। তার আগেই গুলি এসে লাগে তার বুকে। মুহূর্তেই নিস্তেজ হয়ে যায় শরীর। অন্য এক কক্ষে তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ভীমরাও, এই গ্যাংয়ের মূল মাস্টারমাইন্ড। এসটিএফ সদস্য রাজ সোজা রুমে ঢুকে বন্দুক তাক করে দাঁড়ায় তার দিকে। চোখের সামনে এমন দৃশ্য দেখে ভীমরাও স্তব্ধ হয়ে যায়। সে বুঝে যায় সব শেষ। পুলিশের হাতে তার সমস্ত গোপন তথ্য চলে গেছে। পালাবার আর কোনো পথ নেই। এদিকে এসটিএফ এর সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দখল নিয়েছে এই আড্ডাখানা। কয়েক মিনিটের মধ্যেই তারা উদ্ধার করে কয়েকশো মোবাইল ফোন, অসংখ্য পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ল্যাপটপ, অত্যন্ত আধুনিক গ্যাজেটস, প্রতিটি ডিভাইস ভর্তি অমূল্য তথ্য। স্পষ্ট হয়ে যায় এটি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ের এক বিরাট নেটওয়ার্ক। অভিযান শেষে ভীমরাও ও তার সহযোগীদের এসটিএফ সদস্যরা গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করল। বাইরে তখন ছোটখাটো জনতার ভিড় জমে গেছে। চারপাশে কানাঘুষো ছড়িয়ে পড়েছে। যে ভয় ছিল সেটাই সত্যি হলো। মিডিয়ার কানে খবর পৌঁছে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। গাড়ির কাছে পৌঁছানোর আগেই অন্ধকার ফুঁড়ে হঠাৎ দুটি গুলি এসে লাগে ভীমরাওয়ের শরীরে। প্রথম গুলি তার বুক ভেদ করে চলে যায়। দ্বিতীয় গুলি সোজা কপালে। চোখের পলকে লুটিয়ে পড়ে সে। মাটিতে লুটিয়ে পড়তে নিথর হয়ে যায় তার দেহ। যে মানুষটিকে ধরতে এত বছরের পরিশ্রম, এত পরিকল্পনা, এত ঝুঁকি, সেই মানুষটাই শেষ পর্যন্ত রহস্যজনকভাবে মারা গেল পুলিশের চোখের সামনেই। কে গুলি চালালো? কেনই বা তাকে চুপ করিয়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলো নিয়ে আরও জটিল হয়ে উঠল গোটা রহস্য। কখনো কখনো নিজের ভালোর জন্য নিজের দলের সবচেয়ে বড় মাথাকে সরিয়ে দিতে হয়। আর এই কাজটা আড়ালে থাকা ব্যক্তিটি বেশ ভালো করে জানে। তাই সে আড়ালে থাকলেও সর্বদা ভীমরাওয়ের ওপর নজর রাখত। সে আন্দাজ করেছিল কিছু একটা ঘটতে পারে। হঠাৎ সিকিউরিটি গার্ড বদলানো, এদিক ওদিক লোকেদের অস্বস্তিকর চাহনি, এই সব দেখে সে সন্দেহ করেছিল। খোঁজ নিয়ে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে রেখেছিলেন তিনি। যেদিন থেকে পুলিশ একে একে নেটওয়ার্কগুলোর সদস্যদের গ্রেপ্তার করতে শুরু করে, সে নিজেকে আরও গুটিয়ে নিয়েছিল। ভীমরাওর সঙ্গে তার যোগাযোগ ঘটত বিশেষ কোনো ফোন সিগন্যালের মাধ্যমে। তাই পুলিশের দেখায় সহজে বোঝা যেত না যে সে এদের সঙ্গে জড়িয়ে আছে। বেঁচে থাকতে তার প্ল্যান স্পষ্ট ছিল। ভীমরাও যদি নিজে কথা বলে তাতে তার নাম বাইরে আসবে। অতঃপর সব শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল আগে থেকেই। নিজের নাম যেন বাইরে না আসে, সেটা ছিল তার অগ্রাধিকার। বাকি দলের সবাইকেও একইভাবে গুটিয়ে দিতে হবে। এখন আর কোনো উপায় নেই। নিজের সাজানো গোছানো বাগানটাকে নিজেকেই ধ্বংস করতে হবে। আড়াল থেকে কাজ করে ভালো মানুষের মুখোশ পড়ে, আর সেই ভাব বজায় রাখতে হবে। ফোনে এসে কড়া নির্দেশ দিলেন, যাদের যাদের ইনফরমেশন দিয়েছিলাম তাদের সকলকে সরিয়ে দাও, এখন আর দরকার নেই। সত্যাম ও রাজবল্লভ টিভির সামনে বসে খবর দেখছিল। পর্দায় দেখানো হচ্ছিল শহরের একটি আন্ডারগ্রাউন্ড বিল্ডিং থেকেই এতদিন ধরে চলতে থাকা অপরাধের হদিশ মিলেছে। এসটিএফ তদন্ত করে পর্দা ফাঁস করেছে। একজন অপরাধীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবরটা শুনে দুজনেই চমকে উঠল। রাজবল্লভ দ্রুত চেঁচিয়ে বলল, এই কে আছো? একটু বরফ নিয়ে এসো। কয়েক মিনিট পর একজন লোক ট্রেতে করে বরফ নিয়ে এসে দিল। তার গ্লাসে বরফ রেখে মদের গ্লাসে ভরে নিল। কিন্তু দুজনেরই ঘাম দিয়ে উঠছে সারা শরীর। রাজবল্লভ বলে উঠল, তাহলে স্যার ভীমরাওকে কি মেরে দিল? আমি আগেই বলেছিলাম লোকগুলো সুবিধের না, বিশ্বাসের ভিত নেই। আরে সেটাই তো, আমাদের এই দলে যোগ না দিলেই কিন্তু ভালো হতো। এবার যদি
এবার যদি আমাদের মেরে দেয়? এমনটা হলে আমরা ওনার নাম পুলিশকে বলে দেব। সাদ্দাম কটু কণ্ঠে বলল, টাকা সবাই ভাগাভাগি করছে, সবাই অপরাধী। কথা কাটাকাটি চলতেই দুজনে মদ খেতে থাকল। কিছুক্ষণ পর প্রথমে সাদ্দামের, পরে রাজবল্লভের মুখে অদ্ভুতভাবে ফেনা বের হতে শুরু করল। গ্লাস দুটো হাত থেকে ছিটকে পড়ল। তাদের চোখ বড় হয়ে গেল। চিৎকার করার আগেই অচৈতন্য হয়ে ধপ করে শুয়ে পড়ল দুজন। বাইরে কেউ নজর রাখছিল। কেউ আগে থেকে বুঝতে পারেনি কে এই পরিকল্পনাটার পেছনে রয়েছে। কিছুক্ষণ পর একজন এসে শুয়ে থাকা দুজনের পকেট থেকে ফোন দুটো তুলে নিল। যাওয়ার আগে ফিরে এসে নাকের কাছে হাত রাখল। বেঁচে আছে নাকি মারা গেছে চেক করতে। তারপর মুখে একটু বাঁকা হাসি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এসটিএফ এর সাইবার সিকিউরিটি টিম প্রতারণার বিরুদ্ধে যে কাজটি করেছে সেটি সত্যিই প্রশংসার যোগ্য। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী প্রতারণার টাকার বড় অংশ কয়েকটি বেনামি অ্যাকাউন্টে জমা হতো এবং সেখান থেকেই টিম ধীরে ধীরে সূত্র খুঁজে বের করে। কয়েক কোটি টাকা নিয়মিতভাবে শহরের দুই ব্যবসায়ী সাদ্দাম ও রাজবল্লভ এদের অ্যাকাউন্টে জমা হতে দেখা যায়। এই দুই অ্যাকাউন্ট ছাড়াও আরও কিছু অ্যাকাউন্টের দিকে অর্থ প্রবাহ রেকর্ড করা হয়। সেসব অ্যাকাউন্টও পরে ফ্রিজ করা হয়েছে। তাছাড়া তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়। এসব তথ্য থেকে বোঝা গেল কে কার ওপর টার্গেট করত, কিভাবে পুরো অপারেশন পরিচালিত হতো এবং এই আন্ডারগ্রাউন্ড সাইবার নেটওয়ার্ক কতটা সুগঠিত ছিল। এতই শক্ত সুরক্ষা বলয় ছিল এই সিস্টেমে। এমনকি আমাদের সাইবার সিকিউরিটি টিম সঠিক লোকেশন ট্র্যাক করতেও ব্যর্থ হয়েছিল। কিভাবে এমন এক সুসংগঠিত আন্ডারগ্রাউন্ড সাইবার প্রতারণা কার্যকর হল এবং তাদের হাতে এমন আধুনিক যন্ত্রপাতি কিভাবে এসে পড়ল, এই সব জিজ্ঞাসা ছিল তদন্তকারীদের মনে। তবে তা অনুসন্ধান করার উপায় ছিল অনেক কম, কারণ দলের প্রধান ভীমরাও মারা গেছেন। পুলিশ পরে সাদ্দাম ও রাজবল্লভকে গ্রেপ্তার করতে তাদের হোটেলে যান। হোটেলে এক কক্ষেই তাদের মৃতদেহ পাওয়া যায়। সাদ্দামের হোটেল, বার এবং রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে সেখানে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া গেলেও ওই স্থানগুলো সিল করে দেওয়া হয়। ঘটনার বিশালতা ও ধাঁচ দেখে গোটা মামলা ঘিরে জনমনে বিস্ময় ও আক্রোশ তৈরি হয়। ডিজিপি স্যার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন এবং সেখানে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, কয়েক মাস আগে যখন এই সাইবার প্রতারণার কেসগুলো করতে থাকে তখনই আমরা এই কেসের সাথে লিঙ্ক খুঁজে পাই মেয়ে পাচার চক্রের সঙ্গে। আসলে এদের উদ্দেশ্য ছিল আমাদেরকে দিশেহারা করে দেওয়া। আমরা একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করি যারা গোপনে তদন্ত চালিয়ে গেছে, যাদের মেধা ও অক্লান্ত পরিশ্রম ছাড়া এই তদন্ত শেষ করা সম্ভব ছিল না। তাই তাদের ধন্যবাদ। তিনি আরও বলেন, এই এসটিএফ দলের পরিচালনা করছিলেন স্বয়ং মিস্টার বক্সি, তাই আমি ওনাকে কিছু বলতে অনুরোধ করব। মিডিয়ার লোকেরাও তৎক্ষণাৎ ফটো ও ভিডিও নিয়ে জমে ওঠে। সবারই আগ্রহ ছিল এই কেসটি কিভাবে উন্মোচিত হলো ও কে কতটা ভূমিকা রেখেছে। মিস্টার বক্সি তখন মঞ্চে উঠে ঘটনাটির সারমর্ম বোঝাতে শুরু করেন। তিনি বলেন, ধন্যবাদ সকলকে পুলিশ ডিপার্টমেন্টের ওপরে এতটা ভরসা রাখার জন্য। জানি অনেক ক্ষতি হয়েছে, তবে দলটা এদিক ওদিক ছড়িয়েছিল, তাই কিছুটা বেশি সময় লেগেছে। এর জন্য আমরা দুঃখিত। ডিজিপি স্যার আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই আমি আমার টিম রেডি করি। তারা দায়িত্ব নিয়ে কাজ করেছে, তবে তাদের নাম গোপন রাখতে হবে, জানাতে পারবো না তারা কারা কারা। আমরা তদন্ত করে টুকরো টুকরো তথ্য জোগাড় করি ও সেগুলোর গভীরে গিয়ে দেখতে থাকি। তদন্তের সময় একটা মেয়ের সাহসিকতার জন্য আমরা প্রথম দলটির কাছে পৌঁছতে পারি। এরপরেই আন্ডারগ্রাউন্ড সাইবার প্রতারণার পর্দা ফাঁস করতে সফল হই। তারপরে এই দলের মূল মাথাদের ধরতে গিয়ে দেখি তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
আমরা উদ্ধার হওয়া সকলের টাকা কিছুদিনের মধ্যেই ফিরিয়ে দেব। আর যে সকল মেয়েগুলোকে বাইকে পাচার করা হয়েছিল, পুলিশ তাদের উদ্ধার করতে পেরেছে। আশা করি আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের সকলকেই সকলের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর চারিদিকে তুমুল প্রশংসার ঝড় ওঠে। উপস্থিত লোকেরা অপেক্ষাকৃত নীরবতা ভেঙে তালি দিতে শুরু করে। মিস্টার বক্সিকে পুলিশের তরফ থেকেও বিশেষ সম্মান দেওয়া হয়। যে পরিশ্রম, ধৈর্য ও বিচক্ষণতায় এই তদন্ত এগিয়েছিল, তার জন্য মিস্টার বক্সি ও তার টিম চারিদিক থেকে প্রশংসা পাচ্ছেন। পুলিশ বিভাগের এই বড় সফলতা জনমনে স্বস্তির সঞ্চার করে। একসময় বিভ্রান্তির ছত্রভঙ্গ ও অপরাধমূলক জালে জড়িয়ে পড়া মানুষদের জন্য ফিরে আসার নতুন আশা যোগায়। পুলিশের এত বড় একটা গোপন অপারেশনে সাফল্য এবং পশ্চিমবঙ্গের বুকে ঘটে চলা একটা অপরাধ ও অপরাধীদের সাজা, এই নিয়েই সকালের পেপারগুলো ভরে উঠেছে। যে সকল মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছিল তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। বিশেষ করে স্বর্ণালীকে ডিজিপি সাহেবের পক্ষ থেকে তার সাহসিকতার জন্য পুরস্কার এবং পুলিশে জয়নিং তার লেটারও দেওয়া হয়েছে। এই সব খবরগুলো টিভির সামনে বসে সকলে দেখছে। মিস্টার বক্সি একটা মিটিং ডেকেছে দলের সকল সদস্যদের নিয়ে। রাজ, শঙ্কর মহাপাত্র এছাড়াও এই দলের সকল অফিসার এসে উপস্থিত হয়েছে। মিস্টার বক্সি রুমে প্রবেশ করতেই সকলেই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। মিস্টার বক্সি বসলেন। তার মুখ প্রসন্ন ও শান্ত, মুখে হাসি নিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, এই জয় কেবল আমি এই টিমের প্রধান বলে কেবল আমার নয়, এই জয় এই টিমের সাথে যুক্ত সকলের। এই জয়টাকে আমাদের উপভোগ করা দরকার। তাই পরশু একটা পার্টি রাখা হচ্ছে। এই কয়েকটা মাস দিনরাত এক করে আপনারা সকলে কাজ করেছেন, তাই কয়েকদিন চাইলে ছুটিও নিতে পারেন। তবে এই টিমের কাজ কিন্তু থেমে থাকবে না। মিটিং রুম থেকে সকলে বেরিয়ে গেলেন। কেবল রাজ, সমরেশ ওঝা, শঙ্কর মহাপাত্র ও আরও দুজন থাকলেন। মিস্টার বক্সি তাদের উদ্দেশ্যে বললেন, সকলে হয়তো ভাবছেন কেন থাকতে বললাম, তাই তো? আসলে এই অভিযানে অভিযুক্তদের মৃত্যু হলেও একটা মার্ডারের তদন্ত আলাদা করে কিন্তু পুলিশ করবেই। তবে এই অভিযানে আরও কিছু অপরাধের হদিশ মিলেছে। ডিজিপি স্যারকে দুদিনের মধ্যে সমস্ত রিপোর্ট আমি জমা দিয়ে দেব। শঙ্কর বললেন, স্যার, এই দলটাকে কি আমরা গোড়া থেকে তুলতে পেরেছি? এর পেছনে বড় মাথা সত্যিই তো এখনও অধরা। যদি সে পরবর্তীতে আবার এমন কিছু করে? একদম ঠিক কথা। তবে মোটামুটি বীজদাঁত আমরা ভেঙে দিতে পেরেছি। তবে আমরা গোপনে আমাদের অপারেশন কিন্তু চালিয়ে যাব। রিপোর্টে আমি এটাও লিখে দেবো, চিন্তা নেই। স্যার, এই অপরাধের সাথে আর কোনো বড় ঘটনা ঘটেছে একটু বলা যাবে? নিশ্চয়ই। আসলে এই তদন্ত করতে গিয়ে আমরা আরও কিছু জিনিস পেয়েছি, যেমন বেআইনি বন্দুক। তাই আমার মনে হয় এর তদন্ত হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন। রাজ, তুমি একটু দাঁড়িয়ে যাবে। ইয়েস স্যার, বলুন। বলছি, স্বর্ণালী এখন কেমন আছে? আগের থেকে ভালো। ও আমাদের এই অপারেশনে একটা সৈনিক হিসেবে কাজ করেছে। আমার দেখা করবার খুব ইচ্ছে আছে। এমন সাহসী মেয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যোগ্য। অবশ্যই স্যার, আপনি না থাকলে তো এই সুযোগটাই পেত না। আশা করি ওর জীবনের থেকে এটা বড় নয়। ও যা দেখিয়েছে সেটা কতজন পারে বলো তো? তুমি বাড়ি যাবে তো? আপনি পারমিশন দিলেই যেতে পারি। কতদিন হলো বাড়িতে সময় দিতে পারিনি। না না, তোমরা কদিন বাড়ি যাও, পরিবারের সাথে সময় কাটাও। কাজ পরে হবে খন। তবে শোনো, মেয়েটা কিন্তু তোমাকে ভালোবাসে, তাই শুভ কাজে কিন্তু দেরি করো না, বুঝলে? হ্যাঁ স্যার, আমিও ভালোবাসি। এমন সাহসী মেয়ের জন্য সত্যিই গর্ব হয় আমার।